ঈশান রাস্তা দিয়ে হেঁটে আসার সময় খেয়াল করলো দূরে কয়েকটা লোক একটা লোককে ঘিরে দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেককে দেখা গেলেও কেউ সেখানে যাচ্ছে না। লোকগুলোকে দেখেই মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে। না হলে ৩-৪ জন মিলে একটা লোককে এমন করে ঘিরে ধরে রাখবে কেন? ঈশান কিছুদিন হলো শহরে এসেছে, আর শহরে আসার একমাত্র কারণ ছিল একটা চাকরি কিংবা কাজের প্রয়োজন ছিল। ছেলেটার পৃথিবীতে আপন বলতে যে আর কেউ নেই। থাকার মধ্যে ছিল এক চাচা, সেও কয়েকদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তারপরই ছেলেটা গ্রাম থেকে শহরে আসতে বাধ্য হলো, কারণ একা থাকাটা বড্ড বেশি কষ্টদায়ক। তার উপর খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছিল না। চাচা মারা যাবার পর থেকে কেই বা ওকে দেখতো। লোকটা ছোটবেলা থেকে ঈশানকে কোলে পিঠে করে মানুষ করেছিল। গ্রামে চাচার কিছু জমি জমা ছিল, তবে ওকে এসব কাজ করতে দেয়নি কখনো মানুষটা। পড়ালেখাটা ঠিকমতোই করিয়েছিল ঈশানকে। গ্রামেরই একটা কলেজ থেকে অনার্স পাশ করেছিল। তারপর আর টাকা পয়সার অভাবের জন্য পড়ালেখাটা করা সম্ভব হয়নি। যাই হোক, সামনে ভদ্রলোককে এমন অবস্থায় ছেলেগুলোর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান খানিকটা অবাকই হলো, কারণ ভদ্রলোকের হাতে থাকা একটা ব্রিফকেস ধরে টানাটানি করছে ছেলেগুলো, আর বারবার করে ছেড়ে দেওয়ার কথা বলছে। আর একটু এগোতেই সেটা স্পষ্ট হলো। ঈশান লোকগুলোর কাছে গিয়েই বুঝতে পারল মাঝবয়সী লোকটার থেকে ছেলেগুলো ব্রিফকেসটা নেওয়ার জন্য জোর করছে। নিশ্চয়ই দামি কোনো জিনিস, না হলে টাকা পয়সা আছে এর মধ্যে। ঈশান ছেলেগুলোর পাশে দাঁড়িয়ে থেকে বলতে আরম্ভ করলো, এই যে ভাইয়ারা, আপনারা ওনাকে ধরে রেখেছেন কেন? আর ওনার সাথে এমন জোর কেন করছেন বলুন তো? সবাই ঈশানের দিকে তাকালো। হঠাৎই পাশে থাকা ছেলেটার এমন কথাতে সবাই একবার ওকে দেখে নিয়ে তারপর আবারও লোকটার হাতের ব্রিফকেসটা কেড়ে নেওয়ার জন্য টানা হেঁচড়া করতে লাগলো। ঈশানকে দেখে মাঝবয়সী লোকটা বলতে লাগলো, বাবা প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমার থেকে টাকাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি আমাকে বাঁচাও, আমি কথা দিচ্ছি তোমাকে যে কোনো কাজে সাহায্য করব। এই তোরা শুনেছিস এই বুড়ো কি বলে? এই ছেলেটা নাকি ওকে বাঁচাবে। কোথাকার কোন ছেলে? আশেপাশে এত লোক থাকতে তারা আসছে না, তুই এখানে আসছিস আমাদের সাথে লড়তে? শোন, ঝামেলা করিস না, এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু তোর জন্য আমাদের খারাপ হতে হবে। ভাইয়ারা, বলছিলাম কি, উনি তো আপনাদের বাবার বয়সী, ওনাকে এরকম জোর জবরদস্তি কেন করছেন? আঙ্কেল, যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে ব্রিফকেসটা দিয়ে দিন, আর না হলে ওরা যে আপনাকে মেরে ফেলবে। কি বলছো বাবা? এরকমটা কখনো সম্ভব না, এই টাকাগুলো আমি দিতে পারবো না। আমাকে তুমি দয়া করে আমাকে এখানে রেখে যেও না, আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আঙ্কেল, আমি ওদের সাথে পেরে উঠবো কী করে? এতগুলো লোকের সাথে আমি কি একা পেরে উঠবো? এটা তো কোনো সিনেমা কিংবা নাটক নয় যে একা সবাইকে তাড়িয়ে দেব। এবার ছেলেগুলো ঈশানের দিকে তাকিয়ে থেকে হাসতে লাগলো। ওর এমন বোকাশোকা কথা শুনে ছেলেগুলো বেশ খানিকটা হাসাহাসি করে তারপর বলতে আরম্ভ করলো, এই তোকে বলা হয়েছে না এখান থেকে যা? তুই কি আমাদের হাতে মার খেতে চাস? না হলে এখান থেকে চলে যা। ভালোই ভালোই বলছি, তাতে গায়ে লাগছে না তাই না? আমাদের সাথে কথা বলার যেখানে কেউ সাহস পায় না সেখানে তুই এসে মানবতার ফেরিওয়ালা হতে? জীবন বাঁচাতে চাইলে এখান থেকে এক্ষুনি পালা। ঈশান মাঝবয়সী লোকটার দিকে তাকিয়ে দেখলো লোকটা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। বাবা আমি তো তোমার বাবার মতো, আমাকে বাঁচাও। আজকে তোমার বাবা আমার জায়গায় থাকলে তুমি কি এভাবে ফেলে চলে যেতে পারতে? আমি কথা দিচ্ছি আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, আমাকে ওদের হাত থেকে বাঁচাও। এবার ঈশান ভাবতে আরম্ভ করলো, সত্যিই তো বাবার বয়সী লোকটার সাথে ওরা জোর জবরদস্তি করছে। তার উপর আবার যদি কোনো ক্ষতি করে দেয়। যে ছেলেটা সামনে থেকে ওই লোকটাকে ধরে রেখেছে তাকে জোর করে ছাড়ানোর চেষ্টা করলো, কারণ মাঝবয়সী লোকটার পাঞ্জাবির কলারটা সামনে থেকে ওই বদমাইশ ছেলেটা ধরে রেখেছে। ঈশান ছেলেটাকে ধাক্কা দিল, সাথে সাথে পাশে থাকা একটা ছেলে ওকে একটা লাথি মারতেই ঈশান রাস্তার সাইডে পড়ে গেল। এবার গুন্ডাগুলো রাগীভাবে ঈশানের দিকে তাকাতেই ঈশান আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো, কারণ বুঝে গেল লোকটাকে বাঁচাতে গেলে ছেলেগুলোর সাথে সোজা কথায় কাজ হবে না। গ্রামে চায়ের দোকানে ঈশান দেখেছে গুন্ডারা যখন কাউকে এমন করে আক্রমণ করে কিংবা ঘিরে রাখে তখন খালি হাতে গেলে তাদের সাথে পেরে ওঠা যায় না। যেই ভাবা সেই কাজ। আশেপাশে খুঁজে ঈশান একটু দূরেই একটা মোটা ডাল জাতীয় কিছু একটা দেখতে পেল। তাতেই যেন সাহসটা বেড়ে দ্বিগুণ হলো। ঈশান আর কিচ্ছু ভাবল না,
সেই ডালটা উঠিয়ে নিয়েই গুন্ডাগুলোর দিকে চলে গেল। তারপর যে ছেলেগুলো মাঝবয়সী লোকটাকে দুপাশ থেকে ধরে রেখেছে, ঈশান গিয়েই একটা ছেলের কোমর বরাবর বাড়ি দিল। অন্য পাশে ছেলেটাকে মাথা বরাবর একটা বাড়ি বসাতেই ছেলেটা মাথায় হাত দিয়ে বসে পড়ল। এবার সামনে থাকা ছেলেটা কিছু করার আগেই ঈশান ওর কানের নিচে দিল একটা বাড়ি, আর তাতেই সবগুলো কুপকাত। ঈশান লোকটার দিকে একবার তাকাতেই লোকটা ওর হাত ধরে সেখান থেকে টানতে টানতে দূরে নিয়ে গেল। দুজনে একটা গাড়ির সামনে এসে দাঁড়াতেই ঈশান ভদ্রলোককে বলতে লাগলো, আঙ্কেল, আপনি এখান থেকে চলে যান। ওরা আপনাকে দেখতে পেলে আপনার সাথে আবার ঝামেলা করবে। আপনি এখান থেকে চলে যান, আমি অন্য কোথাও চলে যাব। কি বলছো তুমি এসব? আমার এত বড় উপকার করলে, এক প্রকার জান বাঁচালে, তোমাকে রেখে আমি চলে যাব? কোথাও যাওয়া হচ্ছে না। যদি কোথাও যাই তোমাকে সাথে নিয়ে যাব। আঙ্কেল, আমি তো একটা কাজের খোঁজ করছি, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি চলে যান। আমি তো আপনাকে সাহায্য করেছি, তাহলে আবার আমাকে কেন জোর করছেন? আজকে তুমি আমার অনেক বড় উপকার করেছো, সেজন্য প্রতিদান দিতে চাইছি। আর কোনো কথা শুনতে চাইছি না। ওঠো, গাড়িতে ওঠো। আমি তোমাকে যেখানে নিয়ে যাই তুমি শুধু আমার সাথে সেখানে চলো। আর কাজের কথা বললে না, আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিব। লোকটা এক প্রকার জোর করেই ঈশানকে গাড়ির পেছন দিকে ওঠালো। ড্রাইভার গাড়ি চালাতে আরম্ভ করলো। এবার ঈশান গাড়ির গ্লাসের ভেতর দিয়ে পুরো শহরটাকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। লোকটা তাতেই বুঝতে পারলো ছেলেটা সহজ সরল। ঈশান শুনেছে শহরের মানুষগুলো বেশি ভালো হয় না, কিন্তু এই লোকটা ওকে এমন করে এখানে নিয়ে আসলো কেন? আবার বেচে টেচে দেবে না তো? কথাগুলো ভেবেই ঈশান একটা শুকনো ঢোক গিলল। তারপর আবার লোকটা নিজে থেকেই ওকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, তুমি আগে কখনো শহরে আসোনি? না আঙ্কেল, আমি প্রথমেই শহরে আসলাম। আর যার কাছে ছিলাম সে চাচা কিছুদিন আগে মারা গেছে। থাকা খাওয়া খুব কষ্ট হচ্ছিল। তখন গ্রামে কিছু বন্ধু বুদ্ধি দিয়েছিল শহরে এসে যেন একটা কাজের খোঁজ করি, তারপর থাকার ব্যবস্থাটাও করে নিতে পারবো। সেজন্য গত এক সপ্তাহ আগেই শহরে এসেছিলাম। তারপর থেকে এদিকে ওদিকে থেকেছি। এদিকে ওদিকে কোথায় থেকেছো তুমি? আর তোমার কেউ নেই মানে সত্যি কি কেউ নেই, নাকি বাসা থেকে রাগ করে এসেছো? আঙ্কেল, আমি এতিম ছিলাম। জন্মের পরেই শুনেছি বাবা মা মারা গেছে। বোঝার বয়স হওয়ার পর থেকে ওদের দেখিনি। এক চাচা মানুষ করেছে, সেই কোনো কাজকর্ম করতে দেয়নি। সেই জন্যই হয়েছে যত ঝামেলা। না হলে গ্রামে ওনার জমি জমা ছিল, সেগুলো চাষ করলেও হতো। আচ্ছা, তুমি পড়ালেখা করেছো? যদি পড়ালেখা করে থাকো তাহলে আমি তোমার ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। জি আঙ্কেল, আমি অনার্সটা শেষ করেছিলাম। কই দেখি তোমার কাগজপত্রগুলো আছে কিনা। তোমার কাছে সার্টিফিকেট কিংবা সিভি এসব কিছু এনেছো? ঈশানের মনে হতে লাগলো আসলেই তো, কাগজপত্রগুলো কোথায়? তখন ওই ছেলেগুলোর সাথে ঝামেলার আগে কাগজপত্রগুলো পকেটে রেখেছিল। খানিকক্ষণ পকেটে এদিক ওদিক খুঁজে তারপর মনে হলো কোমরে গুজেছিল। পকেটে এত বড় একটা ফাইল আটার কথা না, তাই ফাইলটা কোনো রকমে ভাঁজ করে কোমরে গুজে রেখেছে। ঈশান কাগজপত্রগুলো ভদ্রলোকের দিকে দিতেই ভদ্রলোক কিছুক্ষণ ধরে দেখে তারপর বলতে লাগলো, কাগজপত্রগুলো দেখি ঠিকই আছে। অনার্সে বেশ ভালোই রেজাল্ট করেছো। তোমার চাকরি পাকা, ধরে রাখো। আঙ্কেল, আপনি আমাকে এত বিশ্বাস কেন করছেন? আমি গ্রামের একটা ছেলে, যদি আপনার কোনো ক্ষতি করে দিই, আপনার কাছে এতগুলো টাকা যদি ওদের মতো আপনার কাছ থেকে কেড়ে নিই? ভদ্রলোক এক গাল হাসল। তারপর ওর কাঁধের উপর হাত রেখে বেশ খানিকটা আশ্বস্ত করেই বলতে লাগলো, মানুষ চেনার যোগ্যতা আমার আছে। কে কেমন সেটা আমি খুব ভালো করে জানি। জানি গ্রাম থেকে আসা মানুষগুলো খুব বেশি চালাক। নিজেদের ভাবলেও তারা খুব চালাক না। এই শহর তাদের জন্য খুব বেশি কঠিন। তোমাকে এদিকে ওদিকে তাকাতে দেখেই বুঝতে পেরেছি শহরে তুমি এই প্রথমবার এসেছো, আর তাতেই বুঝে গেছি। আর যাই হোক, তুমি কোনো ঠকবাজ কিংবা বিশ্বাসঘাতক হতে পারো না। আঙ্কেল, সত্যি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন? গত কয়েকদিন যাবৎ এদিকে ওদিকে অনেক জায়গায় খুঁজলাম, কোথাও থাকার জায়গাটা পর্যন্ত পাইনি। কি বলো, কোথায় ছিলে তাহলে এই 7 দিন? কোথায় আর থাকবো আঙ্কেল, রেল স্টেশন, বাস স্টেশন এগুলোতেই ছিলাম। তাহলে তো মনে হয় যে খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়নি। টাকা পয়সা থাকলে তো আর রেল স্টেশনে বাস স্ট্যান্ডে থাকতে না, তাই না? ঈশান মাথা নেড়ে উত্তর দিতেই লোকটার খুব মায়া হলো। একই ওনার পরিবারের শুধু মেয়ে ছাড়া আর কেউ নেই, তার উপর আবার একটা এতিম অনাথ ছেলেকে দেখার পর থেকে মনে হচ্ছে মানুষের লাইফে এত কষ্ট কেন হয়।
ছেলেটাই এত বড় পৃথিবীতে একা, তার উপর আবার না খেয়ে আছে কতদিন যাবৎ তার ঠিক নেই। কথাগুলো ভেবেই ভদ্রলোক বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো। নিশ্চয় কিছু খাওয়া হয়নি তাই না? কতদিন যাবত না খেয়ে আসো বলো তো? আঙ্কেল, যে টাকা ছিল সকালেই শেষ হয়েছে, চা বিস্কিট খেয়েছিলাম। সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। চলো আগে আমরা কিছু খেয়ে আসি। না আঙ্কেল, ঠিক আছে, আবার একটা কাজের ব্যবস্থা করে দিলেই হবে। আমি বাদবাকিটা নিজেই দেখে নেব। কি দেখবে? তোমাকে কোনো কিছু দেখতে হবে না। তুমি এখন এখান থেকে আমার সাথেই থাকবে। আর আমি যেহেতু তোমার থেকে এত বড় একটা উপকার পেয়েছি, আজকে যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে শুধু তোদের সাথে আমার জীবনটা যেত। আমার মা মরা মেয়েটা একা হয়ে যেত। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব তুমি সেটা তোমাকে বুঝতে পারছি না। তুমি জানো আমি মরে গেলে আমার এত এত প্রপার্টি, এত বড় বড় বিজনেস একদম ভেসে যেত। ভদ্রলোকের কথা ঈশান বুঝতে পারল, কিন্তু ভদ্রলোকের মেয়েটা কি একেবারেই ছোট যে একেবারে সবকিছু ভেসে যেত? কথাগুলো ভাবলো ঈশান, আর ভদ্রলোক সেটা কিভাবে জানলো? তোমার মনে হয় তো প্রশ্ন আসছে যে আমার মেয়ে থাকতে সব কিছু ভেসে যাবে কেন? আসলে আমার মেয়ে থাকা আর না থাকা সমান কথা। সেটা সময় হলে দেখতে পাবে। এখন অত বড় কাহিনী বলতে চাইছি না। ড্রাইভার, চলো আমরা তিনজন কোথাও থেকে গিয়ে খেয়ে আসি। ড্রাইভার একটা রেস্টুরেন্টের সামনে এনে গাড়িটা দাঁড় করালো, আর তাতেই ঈশান অবাক হলো। রেস্টুরেন্টটা বেশ বড় দেখা যাচ্ছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজা খুলে দিতে ভদ্রলোক নামলেন। তারপর ঈশানকেও গাড়ির দরজাটা খুলে দিতেই ঈশানও এসে দাঁড়ালো। ভদ্রলোক ওর একটা হাত ধরলো। তারপর টানতে টানতে রেস্টুরেন্টের ভেতরে কর্নারের দিকে একটা টেবিলে এসে বসে তারপর ঈশানের দিকে মেনু কার্ড এগিয়ে দিল। ছেলেটা তেমন কিছুই চিনতে পারল না। গ্রামে এগুলো আবার হয় নাকি? তার উপর এত গরিব ঘরের একটা ছেলে কিনা এগুলো চিনবে কি করে? ড্রাইভার বিষয়টা বুঝতে পারছে, অসহায়ভাবে তাকিয়ে আছে। লোকটারও যে অবস্থা খুব বেশি ভালো তাই নয়, তবে এই ভদ্রলোকের সাথে থেকে বুঝতে পেরেছে যে টাকা পয়সা থাকলেই মানুষ খুব বেশি অহংকারী হয় না। তার একদম অকাট্য উদাহরণ হচ্ছে এই ভদ্রলোক। এবার ড্রাইভার ভদ্রলোকের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো। স্যার, ও হয়তো এগুলো চিনতে পারছে না, আসলে গ্রাম থেকে এসেছে বলছে। আপনি এক কাজ করুন, আমাদের জন্য বিরিয়ানির অর্ডার করে দিন। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা খাবে অবশ্যই সেটাই অর্ডার করব। আমিও তোমাদের সাথেই আজকে বিরিয়ানি খাবো। ওয়েটার আসতেই তিনজনের জন্য 3টে বিরিয়ানির অর্ডার করে দিল ভদ্রলোক। একটু বাদে ওয়েটার বিরিয়ানি নিয়ে আসলো। ঈশান আরও কিছু খাবার দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন ভদ্রলোক একটু হেসে বলতে লাগলো। পেটে ক্ষুধা রেখে এত লজ্জা পেতে হয় না। নাও খেতে শুরু করো। আর যেভাবে খেতে ভালোবাসো সেভাবেই খাও। ভদ্রলোকের এরকম কথাতেই ঈশান একদম খাবারের উপর যেন হামলে পড়ল। ছেলেটা একদম গপা গপ খেতে লাগলো। কয়েক মিনিটেই প্লেটটা সাবার করে দিল। তারপর সামনে থাকা প্লেট থেকে আবারও নিয়ে খেতে আরম্ভ করলো। ভদ্রলোক অসহায়ভাবে তাকিয়ে আছে ছেলেটার দিকে। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো। মানুষ দুমুঠো খাবারের জন্য কত সংগ্রাম করে। আর আমাদের শহরে দেখো, এত মানুষ এত এত টাকা উড়ায় রোজ। যদি ওর মতো সব ছেলেদের কথা একটাবার ভাবতো। এর থেকে গরিব যারা আছে তাদের থাকার জায়গা নেই, খাওয়ার খাবার নেই। সবাই যদি তাদের কথা ভাবতো তাহলে হয়তো এই দেশের অসহায় বলে কিছু থাকতো না। আমার খারাপ লাগছে এটা ভেবেই যে এত এত খাবার আমার মেয়ে যেখানে নষ্ট করে সেখানে একটা ছেলে আজকে 7 দিন যাবৎ আর না খেয়ে ঘুরছে। স্যার, ওকে আপনাদের অফিসে যে কোনো একটা কাজ দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। ঈশান অবাক হচ্ছে বসের সাথে ড্রাইভার এমন করে কথা বলছে দেখে। ঈশান শুনেছে বসেরা খুব কঠোর হয়, কিন্তু এই লোকটাকে দেখে মনে হচ্ছে না যে এতটা কঠোর হবে। পুরো 2 প্লেট বিরিয়ানি গপা গপ খেয়ে তারপরে বসে রইল। বোরহানিটা খেয়েই বড় সড়ো একটা ঢোক গিলল। তখন ভদ্রলোক আবারও বলতে লাগলো। আরে আরও কিছু খাবে তুমি? না আঙ্কেল, যা খাইয়েছেন তাতে রাতে না খেলেও চলবে। তিনজনে খাওয়া দাওয়া শেষ করে এবার আবারও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। ঈশান আবারও বাইরের দিকে তাকাতে লাগলো। তারপর ওরা বেশ বড় একটা অফিসের সামনে এসে দাঁড়ালো। ঈশান জানে না এটা অফিস কিনা, তবে বিশাল বড় এক বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছে গাড়িটা। নিচের থেকে ওপর পর্যন্ত দেখাটাও বেশ মুশকিল হয়ে যাচ্ছে, যার জন্য একেবারে নিচ থেকে উপরতলা পর্যন্ত অবাক চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক ওর হাত ধরল, তারপর টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়ার সময় বলল। আজকে থেকে তুমি এখানে কাজ করবে, এত অবাক হওয়ার কিছু নেই।
ভদ্রলোক ঈশানের হাত ধরে টানতে টানতে ওকে অফিসের ভেতরে নিয়ে আসলো। তারপর অফিসের সব কিছুই ঘুরে ঘুরে দেখালো। ড্রাইভারও সাথে ছিল। ড্রাইভারকে নিয়েই ভদ্রলোক এদিক ওদিক যায়। কিন্তু আজকে ঈশানকে পেয়ে ছেলেটার হাত ধরে টেনে পুরো অফিসটা ঘুরে দেখাচ্ছে ভদ্রলোক। ঈশানকে পুরো অফিসটা ঘুরে দেখালো ভদ্রলোক। কে কি কাজ করছে, কোথায় কি, কোন সেক্টর, সব কিছুই দেখালো। ভদ্রলোক ঈশানকে জিজ্ঞেস করলো কি কাজ করবে। ছেলেটা বলতে পারলো না, কারণ এসব কাজ আগে কখনো করা হয়নি। গ্রামে কামলা দেওয়া ছাড়া এর থেকে বেশি কি হতে পারে? আর না হয় গঞ্জের হাট বাজারে দোকান করা, এর থেকে বেশি কিছু আর ছিল না। কথাগুলো ভেবে ঈশান চুপ করে রইল। তখন ড্রাইভার বিষয়টা বুঝতে পেরে বলল, স্যার, ও মনে হয় এসব কাজ কখনো করেনি, গ্রাম থেকে এসেছে। তাই বলছিলাম কি স্যার, যদি কোনো সহজ কাজ দেয়া যায়, মানে বাড়ির কেয়ারটেকার কিংবা না দেখাশোনার দায়িত্ব দেয়া যায়, তাহলে মনে হয় ভালোই হয়। না না, ওকে এইসব কাজ দেওয়া যাবে না। ও একদিনে যা করে দেখিয়েছে, ও এত সাহসী একটা ছেলে। ওকে বরং আমার সাথেই রেখে দেই, কি বলো? যখন তখন প্রেশারটা বেড়ে যায়, আমাকেও তো দেখে রাখার লোক লাগবে, তাই না? আজকে থেকে ওকে আমার সাথে রেখে দেব। তুমি এখন থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঈশান। ঈশান অবাক হলো, লোকটা ওর নাম জানলো কি করে? আবার পরক্ষণে মনে হলো হয়তো ওর সার্টিফিকেটগুলো দেখেছে। ঈশান একটু হাসার চেষ্টা করে তারপর ভদ্রলোকের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ভদ্রলোক উঠিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এগুলো করতে হয় না। তুমি আমার জন্য যা করেছো তুমি জানো না, কত বড় উপকার করেছো। আমি মরে গেলে শুধু এই ব্যবসা বাড়ি থেকে শুরু করে সব কিছু ভেসে যেত না, উল্টো আমার মেয়েটাও একা হয়ে যেত। ভদ্রলোক ঈশানকে নিজের কেবিনে নিয়ে আসলো। তারপর চা কফির কথা বললে ঈশান চায়ের কথা বলল। দুজনে বসে চা খেলো। এর মাঝখানে অনেকে এসে ফাইল সাইন করাতে লাগলো। ভদ্রলোকের সামনে একটা অচেনা ছেলেকে দেখে সবাই অবাক চোখে ওর দিকে তাকাচ্ছিল। আর দেখি বোঝা যাচ্ছে ছেলেটা গ্রামের, পোশাক আশাকে তাই বোঝা যাচ্ছে। সবাই অবাক চোখে তাকাচ্ছে, তাতে ঈশানের কিচ্ছু যায় আসে না। পেটে খিদে আর চোখে লজ্জা নিয়ে জীবন চলে না। ঈশান কথাগুলো ভেবে বসে রইল। বিকেলের দিকে ভদ্রলোক অফিস থেকে বের হলে তখন ঈশানও বেরিয়ে আসলো। কোথায় যাবে কি করবে সেটাই ভাবছিল। এর মাঝখানে ভদ্রলোক আবারও ওকে গাড়িতে উঠতে বললে ছেলেটা অবাক হয়ে বলতে লাগলো, আঙ্কেল, এখন আবার কোথায় নিয়ে যাবেন? আমাকে সামান্য এইটুকু করতে দাও। তাছাড়া তুমি এখন থেকে কোথায় গিয়ে থাকবে? সে রেল স্টেশনে, নাহলে বাস স্ট্যান্ডে। তার থেকে আমার বাড়িতে অনেক জায়গা পড়ে আছে, তুমি না হয় সেখানে থাকবে। কি বলছেন আঙ্কেল? আপনার বাসার লোকজন আমার মতো একটা ছেলেকে আপনার পরিবারে কি করে মানবে? একটা গ্রামের ছেলেকে কেউ বাসায় জায়গা দেয় নাকি? এত কথা আমি শুনতে চাই না, যেটা বলছি সেটা করো। এবার ঈশান ভদ্রলোকের সাথে যেতে লাগলো। আধ ঘন্টা পরে ওরা এক বিশাল বাড়ির সামনে আসলো। ঈশানের কাছে মনে হচ্ছে গল্পে, তার উপরে সিনেমাতে যেরকম রাজপ্রাসাদ দেখেছে এটা ঠিক তেমনই। গাড়ি থেকে নেমে আবারও সেই আগের মতো দেখতে লাগলো। ভদ্রলোক হাত ধরে টেনে বাসার ভেতরে আনলো। এর মাঝখানে কাজের লোক আসলে ভদ্রলোক একটা রুম পরিষ্কার করে দিতে বলল ঈশানের জন্য। কাজের লোকটা তাড়াহুড়ো করে সেদিকে চলে গেল। দুজনেই ডাইনিংয়ে বসে আছে। এর মাঝে আরেকজন কাজের লোক এসে ওদের নাস্তা দিয়ে গেলে দুজনে নাস্তা করতে লাগলো। সন্ধ্যার মুখেই হুটহাট করে কেউ একজন দরজা দিয়ে বাসার ভেতরে ঢুকলো। তারপর ওদের দিকে একবার তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, গুড ইভিনিং আব্বু। ঈশান দাঁড়িয়ে থেকে দেখলো একটা স্মার্ট আর দেখতে বেশ সুন্দরী টাইপের মেয়ে কেমন যেন ঢুলতে ঢুলতে বাসাতে ঢুকলো। ঈশান সিনেমাতে দেখেছে মানুষ মদ খেলে নাকি মাতাল হয়, ঠিক তেমনটাই বোঝা যাচ্ছে। মেয়েটার শরীর থেকে একটা ভোটকা গন্ধ আসছে। ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক একবার ওর দিকে তাকিয়ে থেকে রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, আজকেও তুমি নেশা করে এসেছো? তোমার তোমার সাহস হয় কি করে আমার সামনে নেশা করে আসার? তোমাকে আমি না বলেছি এসব আজেবাজে জিনিস খেয়ে আমার বাসায় আসবে না? বেরিয়ে যাও আমার বাসা থেকে। আব্বু, তুমি এমন করছো কেন? আজকালকার দিনে এগুলো কমন। এসব বিষয় নিয়ে এত হাইপার হওয়ার কিচ্ছু নেই। তুমি খামোখাই সিনক্রেট করছো। এইসব বিষয় এখন মানুষ দেখে না। আর একটু স্মার্ট আর সবার সাথে মিলেমিশে করতে গেলে এগুলো করতেই হয়। তুমি যে এত বিগড়ে গেছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আজকালকার দিনের মেয়েই তো তোমাকে নজরে রাখিনি বলেই এমন অধপতন হয়েছে, তাই না? আর নেশা করে এসে বলছো আজকালের দিনে এরকম ঘটনা একটু আধটু হয়।
তোমাকে কি করে সোজা করতে হয় এবার থেকে আমি সেটার ব্যবস্থা নিব। এবার মেয়েটা তাচ্ছিল্য করে হেসে সেখান থেকে চলে গেল। তারপর উপরে গিয়ে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল, কারণ নিচের থেকেই শব্দটা পাওয়া গেল। ভদ্রলোক এবার হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, এটা আমার মেয়ে, একদম বিগড়ে গেছে। আমি ব্যবসায়ের কাজে আর নিজের প্রপার্টি ঠিক রাখতে গিয়ে এদিক ওদিক দৌড়াতে গিয়ে মেয়েটাকে মানুষ করতে পারিনি। এত সব বাজে বাজে বন্ধুদের সাথে মেলামেশা করছে, যার জন্য ও প্রতিনিয়ত নেশা করে বাসায় আসছে। ভদ্রলোক কান্নাকাটি করে নিজের অসহায়ত্বের কথা বলল। মা মরা মেয়েটা কিভাবে নষ্ট হয়েছে সেটা বলতে লাগলো। বড়লোকের মেয়েগুলো হয়তো এরকমই হয়। ঈশান সেটাই আজকে চোখের সামনে থেকে দেখছে। ওকে একটু বাদে একটা রুমে নিয়ে যাওয়া হলো। ঈশানকে ফ্রেশ হতে বললে ছেলেটা ফ্রেশ হয়ে এসে বসে রইল। রাতে খাওয়া দাওয়ার সময় হলে ভদ্রলোকের মেয়েটা খেতে আসলো না। শুধু ঈশানের বস, ঈশান, ড্রাইভার আর বাসার কাজের লোকগুলো ওদের সাথে বসে খাবার খেলো। ঈশান লোকটাকে যতটা দেখছে ততটাই অবাক হচ্ছে, কারণ একটা লোক কতটা ভালো হলে কাজের লোক থেকে শুরু করে ড্রাইভারকে নিয়ে একসাথে বসে খাবার খায়। ঈশান কেমন করে তাকাতে দেখে ভদ্রলোক বলতে লাগলো, অবাক হচ্ছ তো এগুলো দেখে? আসলে এরাই আমার পরিবার। আমার পরিবারে আর কেউ বা আছে? আর মেয়েটা, ওকে তো আমি কখনো ওই কাছে পাই নাই। সকালে ঘুম থেকে বেলা 12টার সময় উঠবে, তারপর নিজের মতো করে খেয়ে বাসা থেকে বেরোবে, আর যখন আসবে আবার ঘুমিয়ে চলে যাব। এই মেয়েকে আমি কি করে সোজা করব আমি সেটাই বুঝতে পারছি না। আমি জানি না কি করে হবে, তবে এই মেয়ের জন্য যে আমাকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ল ঈশান। পরদিন বসের সাথে অফিসে গেল। তাতে সবাই ওকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। পোশাক আশাক নেই বলে বস দুপুরের দিকে ওকে নিয়ে বেরোলো। তারপর ওকে কিছু শপিং করিয়ে দিল। এখানে নেবে না বললে ভদ্রলোক রাগী চোখে তাকিয়ে থেকে বলল, আমার অ্যাসিস্ট্যান্ট সে হবে এলি তেলি কেউ। আজকের পর থেকে তোমাকে স্মার্ট হতে হবে, পারফেক্ট হতে হবে। তোমার ভবিষ্যতে আমার অফিস দেখাশোনা করবে। কি বলছেন স্যার? আমি দেখাশোনা করতে যাব কেন? তাছাড়া আপনার মেয়ে আছে না? আমি ভাবছি মেয়েকে বিয়ে দিয়ে দিব আর ওকে কিছু প্রপার্টি দিয়ে দেবো, কিন্তু ওকে সব কিছু দিলে কিছুদিনের মধ্যেই সেগুলো নষ্ট করে আমার সব টাকা পয়সা ধ্বংস করে দিবে। আমি সেটা চাই না। আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে এই অফিসের দায়িত্ব কখনো দেব না, কারণ ওর মেজাজটা খুব খারাপ। সেটাকে ও কখনো মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবে না। ভদ্রলোক ঈশানকে কিছু ড্রেস পরে আসতে বলল, কিন্তু তাতে ঈশানের কেমন যেন অস্বস্তি লাগছিল। তারপর জোর করে ওকে ট্রায়াল রুমে পাঠালো। ঈশান ফর্মাল ড্রেসগুলো পরে বাইরে আসতেই ভদ্রলোক বেশ খানিকক্ষণ দেখে তারপর বলতে লাগলো, তোমাকে একটু গুছিয়ে নিলে মনে হবে না তুমি গ্রাম থেকে এসেছো। আমি তোমাকে পারফেক্ট করে তৈরি করব, যেন কেউ আঙ্গুল তুলে বলতে না পারে আর আরাফ সাহেবের অ্যাসিস্ট্যান্ট তার যোগ্য নয়। তারপর থেকে পরবর্তী 1 মাস ঈশানকে এমন সব কায়দা কানুন শেখানো হলো, যার জন্য শহরের পরিবেশ আর পরিস্থিতির সাথে ছেলেটা মানিয়ে উঠতে পারে। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে গিয়ে গিয়ে অন্য সব অফিসে বসদের সামনে দাঁড়াতে হয়, মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়, সব কিছু ভদ্রলোক হাতে কলমে শিক্ষা দিল। এই সব কিছু দেখে অফিসে সবাই অবাক হয়েছে। নানানজন নানান কথা বলাবলি করতে লাগলো। অন্য দিক থেকে ঈশান বসের বাসাতে যতদিন আছে ততদিনে দেখেছে এই ভদ্রলোকের মেয়ে ওর বিষয়ে তেমন করে নাক গলায় না, তবে ওর সামনে গেলে রাগী চোখে তাকিয়ে থাকে। আর প্রথম দিন দেখেছিল তার বাবার সাথে মেয়েটা প্রচণ্ড পরিমাণে রাগারাগি করেছিল। ওকে বাসায় কেন এনেছে সেটা নিয়ে তখন ঈশানের বিষয়টা নিয়ে ভদ্রলোক বলেছিল, তুমি যে জানোয়ারের সাথে ঘুরে বেড়াও, ওদের থেকে এই ছেলেটা 1000 গুণে ভালো। কারণ ও তোমার বাবাকে সেদিন কতগুলো গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে, যাদের কাছে আমি মারা যেতে পারতাম। আর তুমি বাবা বলার ক্ষমতাটাকেও হারাতে। তাই ওকে নিয়ে একটা বাজে কথা বলবে না। তুমি তোমার মতো আছো, থাকো। তোমাকে কি করে সোজা করতে হয় আমি সেটা খুব ভালো করে জানি। ভদ্রলোকের সেদিনের হুঙ্কারে মেয়ে চুপ করে গেছিল। তারপর ঈশান বাসা থেকে চলে যাওয়ার কথা বললে ভদ্রলোক ওকে বকাঝকা করেছিল। তারপর থেকে ঈশান যাওয়ার কথা বলেনি। বলেছে ঈশান ঠিক ভেবেছিল যে আসলেই শহরের মানুষের যেহেতু এতই অহংকার, তাহলে তাদের মতোই না হয় হয়ে দেখাবে। আর ভদ্রলোক ওকে যে পরিমাণে টাকা বেতন দেয় তাতে ঈশান অবাক হয়েছে। এতগুলো টাকা ছেলেটা একসাথে কখনো হাতে পায়নি। গ্রামে চাচা 5-10 হাজার টাকা দিত কলেজে দেবার জন্য, কিন্তু এতগুলো টাকা একসাথে ওর কখনোই হাতে আসেনি। ঈশান সেদিন কেঁদেছিল।
প্রথম যখন ভদ্রলোক ওকে বেতন দিল তখন ভদ্রলোককে একপাশ থেকে জড়িয়ে ধরে বলেছিল, এত সামান্য বিষয়ে কান্নাকাটি করলে হয়? আবেগ ইমোশনাল দূরে রাখো, এরপর তোমাকে আরও অনেক বড় পরীক্ষা দিতে হবে। ঈশান ভদ্রলোকের সেদিনের কথার মানেটা বুঝতে পারেনি, বুঝতে পারলেও পুরো 2 মাস পরে। কারণ ভদ্রলোক ওকে মেয়ের জামাই করার কথা চিন্তা করেছে। সেদিন যে ওকে বলল তাতেই ঈশান যেন আকাশ থেকে পড়ে। ঈশান ভাবতেই পারেনি ভদ্রলোক ওকে এত বিশ্বাস করে, এত বড় একটা দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনা করেছে। ঈশান প্রথমে বারণ করেছিল, প্রথমে ভদ্রলোকের হাতে পায়ে জড়িয়ে ধরেও বলেছিল, স্যার, এত বড় দায়িত্ব আমার কাছে দেবেন না। আপনার ওই রাগী মেয়েটা কখনই আমাকে বিয়ে করবে না। আর আমি একটা গ্রামের ছেলে। আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে জায়গা দিয়েছিলেন বলেই আমি আজকে এত উচ্চতায় আসতে পেরেছি। না হলে আমার কি যোগ্যতা আছে আপনার পরিবারে আসার আর আপনার মেয়ের দিকে তাকানোর? আমাকে আজকে ধাক্কা দিয়ে বের করে দিলে কাল আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো, আর আপনি আমাকে এত বড় দায়িত্ব দিতে চাইছেন? কাকে কি দায়িত্ব দিতে হবে না সে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে এত চিন্তা করতে হবে না, তোমাকে যেটা বলেছি সেটা করবে। আমি বাবা হিসাবে আমার মেয়ের ভালোর জন্য সব করতে পারি। যেটা হবে সেটা ভালোই হবে। তোমাকে বিয়ে করলেই আমার মেয়ে ভালো থাকবে, কারণ একটা বিশ্বস্ত মানুষের ওর লাইফে খুব দরকার। আমার মেয়ের পাশে মানুষের মতো যাদের দেখছো তারা কেউ হয় হিংস্র, হয় না, আর নাইলে বিশ্বাসঘাতক আর প্রতারক। এই 2 মাসে তুমি আমার যতটুকু বিশ্বাস অর্জন করছো অন্য কেউ করতে পারেনি। আমি তোমাকে বিশ্বাস করে আমার মেয়ের হাতটা তোমাকে দিতে চাইছি, যেন ভবিষ্যতে তুমি আমার মেয়েকে আর আমার এত বড় বিশাল সম্পত্তি দেখে রাখতে পারো। কিন্তু স্যার, ম্যাডাম এগুলো কিছুতেই মানবে না। আপনি খামোখা এমন করছেন। ম্যাডাম যদি অন্য কাউকে পছন্দ করে, যদি তাকেই বিয়ে করতে চায়? মেয়েরা অনেকের সময় অনেক ভুল করতে চায়, কিন্তু বাবা হিসেবে সেটা ভুলটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের। আর মেয়ে কাদের সাথে মিশে কাদের সাথে থাকে সেটা খুব ভালো করে জানি। কিন্তু স্যার, এগুলো হয় না। আপনি আপনার কোনো বন্ধু ছেলে কিংবা বিজনেস পার্টনারের ছেলের সাথে ওনার বিয়ে দিন, যার টাকা পয়সা আছে, যে ওনাকে দেখে রাখতে পারবে। আমি আপনার বাসার একজন আশ্রিতা ছেলে। আপনি কেন আমাকে এত বড় দায়িত্ব দিতে চাইছেন? আমি কি করে পারবো এগুলো? সাহারার আব্বু সেদিন ঈশানকে হাতের ইশারায় থামিয়ে দিয়েছিল। তার 2 দিন পরেই ওকে সন্ধ্যার মুখে একটা জায়গায় পাঠালো। ঈশান সেখান থেকে ফিরতেই বাসায় এসে দেখলো অদ্ভুত কাণ্ড। পুরো বাসাটা সাজানো। ভদ্রলোককে কল করতে ভদ্রলোক জানালো বাসার ভেতরে ঢুকে আসতে, আর যেটা করতে বলল তাই করলো। কারণ বাসাতে আজকে বসের মেয়ের বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে, আর বসের মেয়েটা একটা কেকের সামনে দাঁড়িয়ে আছে। ঈশান সবাইকে অপেক্ষা করতে দেখলো। এর মাঝখানে ভদ্রলোকের মেয়ে বারবার করে বলছিল, আব্বু কে আসবে? কার জন্য এত অপেক্ষা করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না, কে আসবে না আসবে তার জন্য আমাকে ওয়েট করতে হবে? আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়িয়ে আছে, তোমার কি তাতে মনে হচ্ছে না যে ওদের আমি দেরি করাচ্ছি? আমাকে টাইম সেন্স দেখিও না, যেটা বলেছি সেটা করো। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজকে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা তোমাকে জানাবো। এবার ঈশান এগিয়ে এসে ভদ্রলোকের পাশে দাঁড়াতে তখন সাহারা বলতে লাগলো, মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আমি তোমার এঙ্গেজমেন্ট ঠিক করেছি আমার অ্যাসিস্ট্যান্ট ঈশানের সাথে, আর ওর সাথেই তোমার 7 দিন পর বিয়ে। হোয়াট? কিসব বাজে বাজে যাতা কথা বলছো আব্বু? আমি বিয়ে করবো ওরকম একটা ছেলেকে? ওরকম একটা ছেলে মানে ও এখন তোমার জন্য পারফেক্ট। আমি ওকে পারফেক্ট করেই গড়ে তুলেছি। ঈশান ভালো একটা জব করে, তারপর সবার সাথে মেলামেশার জন্য যথেষ্ট ভদ্রতার যোগ্যতা ওর আছে। এমন কথা বলো না যেটা আমাকে রেগে যেতে হয়। তুমি যেই জানোয়ারগুলোর সাথে মেশো তার থেকে 1000 গুণে ভালো ছেলেটা। অন্তত সুযোগ পেলে হিংস্র হায়নার মতো তোমার উপর ঝাঁপিয়ে পড়বে না, তোমাকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে। এমন কথা শুনে বসের মেয়ের পাশ থেকে একটা ছেলে কেমন যেন করে উঠল। বসের মেয়ে সেদিকে তাকাতেই এবার ঈশান বুঝে গেল যে এই ছেলেটার সাথে বসের মেয়ের সম্পর্ক আছে, কিংবা এর সাথেই ঘোরাফেরা করছে আজকাল। বস মেয়েকে এবার কেক কাটার কথা বলতেই মেয়েটা সেখান থেকে চলে যেতে গেলে বস হাত ধরে টেনে এনে সেখানে দাঁড় করালো। তারপরে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান নাও, সাহারাকে রিংটা পরিয়ে দাও। ঈশান একবার মেয়েটার দিকে তাকালো, তারপর ওর আব্বুর দিকে তাকাতেই ভদ্রলোক আবারও ওর দিকে একটু জোর গলায় বলতে ঈশান পকেট থেকে ডায়মন্ড রিংটা বের করে। ঈশান সাহারার হাতে রিংটা পরিয়ে দিল, যার জন্য মেয়েটা রিংটা দেখে একবার পাশে থাকা ওই ছেলেটা
যেই ছেলেটাকে দেখে একদম শহরের স্মার্ট ছেলে বলে মনে হচ্ছে, তবে দেখেই বোঝা যাচ্ছে ছেলেটার মাঝে নেশার কোনো কমতি নেই। এর মাঝে সাহারা প্রচণ্ড পরিমাণে বিরক্ত আর ক্ষুব্ধ হলো। এরকম কর্মকাণ্ডের জন্য মেয়েটাকে এবার কেক কাটার কথা বলতেই মেয়েটা রাগে ফুঁসে উঠল। কিছু বলবে তার আগেই ওর আব্বু ঠোঁটের উপর আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। তারপর ঈশানকে আদেশ করলো, নাও ঈশান, এবার হবু বউর সাথে কেকটা কেটে ফেলো। ভদ্রলোকের কথাতে ঈশান গিয়ে সাহারার হাত ধরল। মেয়েটা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান জোর করে দুজনেই কেকটা কাটলো। সাহারা কেকের একটা অংশ উঠিয়ে ওর পাশে থাকা ছেলেটাকে খাওয়াতে গেলে ভদ্রলোক যখনই রাগী চোখে তাকালো, মেয়েটা ভয়ে কেকের টুকরোটা ঈশানের মুখের সামনে এনে ধরতেই ঈশান একটু খেয়ে তারপর বসের মেয়েকে মানে হবু বউকে খাইয়ে দিল, যার জন্য মেয়েটা একদম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সবাইকে এবার ভদ্রলোকের কথাতে খাওয়া দাওয়া করে যেতে বলল। সবাই একে একে খাওয়া দাওয়া করে সেখান থেকে প্রস্থান করলো। অন্যদিকে ঈশান ভদ্রলোককে বারবার করে বলছিল যে এগুলো কি ঠিক হচ্ছে কিনা, কিংবা ওকে এত বড় দায়িত্ব দেওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। কথাগুলো ভেবেই ঈশান অনেকক্ষণ লোকটাকে বোঝালো। সেদিন রাতে আর ভদ্রলোকের সাথে মেয়ের কথা হয়নি। পরদিন দুপুরে যখন ভদ্রলোক বসে পত্রিকা পড়ছিল তখন মেয়েটা নিচে আসলো। আর ঠিক তখনই ভদ্রলোকের মেয়ে এসে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারতেই ভদ্রলোক ওর দিকে একবার তাকিয়ে থেকে বলল, এখন আবার নতুন কি নাটক শুরু করেছো? তুমি বলবে ঈশানকে বিয়ে করবে না, তুমি অন্য কাউকে পছন্দ করো, তাকে ভালোবাসো, তাই তো? আমি জানি তুমি কেমন ছেলেদের পছন্দ করো। ওইসব লম্পট লাফাঙ্গা ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসেবে কখনোই মানব না। আমি যাকে নিজের হাতে তোমার জন্য তৈরি করেছি, তোমার জন্য একদম তাকে শহরের পরিবেশে মানিয়ে নিতে শিখেছি, তাকেই তোমার বিয়ে করতে হবে। এতে তুমি চাও কিংবা না চাও, সারা জীবন তোমার অনেক কথা শুনেছি। তোমার কথা শুনে শুনে আজকে তোমার এই অবস্থা। তোমাকে অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে বলেই তুমি পেয়ে বসেছো। তুমি আমার লাইফের এত বড় একটা ভুলভাল ডিসিশন কি করে নিতে পারো? ওইরকম একটা গেও খ্যাত ছেলেকে বিয়ে করব আমি কখনোই না। ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমিও শুনে রাখো, ওকে যদি বিয়ে না করো তাহলে আমার প্রপার্টি, আমার বিজনেসের কোনো অংশই তুমি পাবে না। তুমি বাসা থেকে বেরিয়ে যাবে। তোমার মতো মেয়ের থাকার থেকে না থাকা ভালো। যে মেয়ে রাত বিরতে করে বাসায় ফিরে তার উপর বাবার কথা শোনে না, সেই মেয়ে চলে যাওয়াই ভালো। তুমি যেখানে খুশি চলে যাও, আমার কাছে আসবে না। আমি তো বললাম ওর মতো একটা ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার সব কথা শুনে এসেছি এতদিন, এখন আর শুনতে পারছি না। আব্বু, তুমি আমার কোনো কথাটা রেখেছো বলো? বাসায় আসার পর থেকে একের পর একটা ভুলভাল ডিসিশন নিয়ে যাচ্ছ আমার জন্য। কারি কারি টাকা নষ্ট করছো, যেটা আমি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি, সেটাও তুমি দুদিনেই খরচ করে ফেলছো। তোমাকে আমার ভালো করে চেনা আছে। আমি আর তোমাকে একা ছাড়ছি না, তোমার ওকে বিয়ে করতে হবে। বললাম তো ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। তারপরে কেন জোর করছো? জোর করে বিয়ে দিতে চাইছো নাকি? দরকার হবে পড়লে তাই করব। জোর করে তোমার বিয়েটা দিব, তারপর তোমার ওই ছেলেকে বিয়ে করতে হবে। সাহারার আব্বু কথাটা বলেই বুকে হাত দিয়ে কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। সাথে সাথে সাহারা এগিয়ে আসলো। সাহারার আব্বু কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। লোকটার বুকে ব্যথা শুরু হয়েছে, যার জন্য সাহারা দৌড়ে এসে এবার কান্না করে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আব্বু? তুমি এমন করছো কেন? তোমার কিছু হবে না, আমি আছি তো, দেখো তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। তুমি তোমার কিচ্ছু হবে না, কিছু হতে দেবো না আমি। মেয়ের সাথে এরকম জোর জবরদস্তি করার থেকে তার খারাপ কিছু হয়ে যাবে সেটা দেখার আগে আমার মরে যাওয়াটা ভালো। তুমি তোমার মতো বাঁচতে চাও না, তাই করবে। আজকের পর আর তোমার আমার কথা শুনতে হবে না, দেখো। না না আব্বু, তোমার কিচ্ছু হবে না, তোমার আমি কিচ্ছু হতে দেবো না। তুমি ছাড়া আমার কি আছে বলো? আব্বু তুমি যা বলবে সেটাই হবে। তুমি এই ছেলেকে এখনই বিয়ে করতে বললে আমি তাও করে নেবো, তারপরে এরকম একটা কথা বলো না প্লিজ। এর মাঝে ঈশান বাসার ভেতরে ঢুকে দেখলো সাহারা আব্বুকে ধরে কান্নাকাটি করছে। ছেলেটা দৌড়ে আসলো স্যারের কাছে। এসে দাঁড়াতেই তখন ভদ্রলোক বেশ খানিকটা অসহায় চোখে ওর দিকে তাকালো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, স্যার, কি হয়েছে আপনার? আপনি এরকম কেন করছেন? কি হয়েছে আমাকে বলুন। আব্বুর বুকে ব্যথা উঠেছে, তুমি প্লিজ হেল্প করো না, আব্বুকে হাসপাতালে নিতে হবে। ঈশান চিৎকার করে বাসার কাজের লোক আর ড্রাইভার ডাকতে লাগলো। কয়েকজন আসতেই ঈশান বসকে ধরাধরি করে বাইরে এনে তারপর গাড়িতে ওঠালো। তারপর কেটে গেছে পুরো 1 ঘন্টা। এই 1 ঘন্টায় বসের অপারেশন চলছে, একটা হার্ট অ্যাটাক হয়েছে
আর এই নিয়ে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক। ডক্টর তো বলেই দিয়েছে এর পরের বার হয়তো বসকে আর বাঁচানো যাবে না। সাহারা একটা জায়গায় বসে কেঁদেই যাচ্ছে। ঈশান মেয়েটাকে কি বলবে, কি বলে সান্ত্বনা দিবে জানে না। তবে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা নিজেকে নিজেই দোষারোপ করতে লাগলো। সব হয়েছে আমার জন্য। আমি যদি আব্বুর কথা শুনতাম আজকে এরকম কিচ্ছু হতো না। আমি নিজেই আব্বুর অসুস্থতার জন্য দায়ী। ম্যাডাম, আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। ডাক্তার বলেছে তো ঠিক হয়ে যাবে। আর আমি বুঝতে পারছি সব কিছু আমার জন্য হয়েছে। আমি স্যারকে বারণ করেছিলাম। আমার এত বড় আশা নেই, জানেন তো ম্যাডাম। আসলে স্যার চাইছে যে আপনি ভালো থাকেন, কিন্তু আমি জানি না আমার মতো একটা গরিব অসহায় ছেলের কাছে আপনি কি করে ভালো থাকবেন। উনি আমার মধ্যে কি দেখেছে আমি সেটাই জানি না। বারবার করে বারণ করা সত্ত্বেও স্যার বলছে আমি নাকি আপনাকে ভালো রাখতে পারবো। আমি অনেকবার করে বারণ করলাম, তারপরে উনি শুনছেনই না। আপনি এসব নিয়ে টেনশন করবেন না ম্যাডাম। আমি কয়েকটা দিনেই স্যারকে বুঝিয়ে নেব। আর যেটা হবে সেটার জন্য আপনাকে এত টেনশন করতে হবে না। আর ওই এঙ্গেজমেন্টটা আপনি ভুলে যান। আপনাকে আমার মতো একটা অসহায় ছেলেকে বিয়ে করতে হবে না। আমি স্যারকে বুঝিয়ে নেব। আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করবেন। সব তোমার জন্য হয়েছে। তুমি করেছো সবকিছু। তুমি আব্বুকে ভুলভাল বুঝিয়েছো, এমন করেছো, তাই না? আমি তোমাকে দেখে নেব। দেখে নেওয়ার মতো কিছুই নেই ম্যাডাম আমার। তাছাড়া আপনি যেমন আম্মু ছাড়া, তেমনি আমার আব্বু আম্মু কেউই নেই। ছোটোবেলা থেকে একাই মানুষ হয়েছি, তাই পরিবারে ভালোবাসার খুব প্রয়োজন ছিল। কিন্তু স্যারের কাছে এসে বাবার ভালোবাসাটা কেমন হয় সেটা বুঝতে পেরেছি। তবে আমার অতটা লোভ নেই ম্যাডাম। আমি জানি না স্যার আমার মধ্যে কী দেখেছেন কিংবা কেন আমাকে এত বিশ্বাস করেন। তবে উনি ভুল করেছেন, উনি ভুল করেছেন, আমি সেটা বোঝাবো। আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না। আমি চাই না কেউ আমার উপর রাগ করুক। আমি সব ভুল শুধরে নেব, ঠিক করে দেব সব কিছু। আপনাকে এসব নিয়ে একদমই চিন্তা করতে হবে না। উনি আর এসব নিয়ে কোনো ঝামেলা করবে না, দেখবেন। সাহারা কাঁদতে লাগলো। বুঝতে পারলো যে ঈশানেরও এই বিয়েতে মত নেই, কিন্তু কেন জানি ওকেই দোষারোপ মনে হচ্ছে। ছেলেটাকে চোখের সামনে থেকে দেখতে ইচ্ছা করে না। সেদিন যখন প্রথমবার এরকম স্মার্ট হয়ে সাহারার সামনে আসে, ওর সাথে দেখা হয়, তখন সাহারার বান্ধবীরা অনেক কথাই বলেছিল ছেলেটাকে নিয়ে। কে কোথায় থাকে, কি জন্য এখানে এসেছে, এসবই আর কি। ঈশানের এরকম বদলে যাওয়া দেখে সাহারা অবাক হয়েছিল। পরবর্তীতে ভেবেছে বাবা ওকে এরকম করে পাল্টে কেন দিল। আজ সেটার কারণ বুঝতে পারছে। ভদ্রলোকের জ্ঞান ফিরল পরদিন। ঈশানের সাথে অনেকক্ষণ কথা বলল, কারণ ভদ্রলোক প্রথমেই ডক্টরকে বলেছিল ঈশানকে কেবিনে পাঠাতে। ঈশান অবাক হয়েছে ভদ্রলোকের মেয়ে যখন সেখানে উপস্থিত হয়েছিল। তারপরও ভদ্রলোক ওনার মেয়ের সাথে কথা বলেনি, উল্টো ঈশানকে ডেকে কথা বলল। তখন ভদ্রলোকের একটা হাত ধরে ছেলেটা বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে দেখো রেখো ঈশান। ভদ্রলোকের এই কান্না মিশ্রিত চেহারা দেখে ঈশান অসহায় চোখে তাকিয়ে থেকে চুপ করেছিল। তার উপর আবার যখন সাহারা দরজার আড়াল থেকে এসব কিছু শুনেছিল, নিজেকে খুব বেশি অসহায় মনে হয়েছিল। বারবার করে মনে হলো আব্বুর যদি কিছু হয়ে যায় তাহলে ও কে নিয়ে থাকবে। ঈশান বারবার করে স্যারকে বোঝানোর চেষ্টা করলেও ভদ্রলোক বুঝতে চাইলেন না, উল্টো বলল ওনার মেয়েকে বিয়ে করে নিতে। ঈশান কি করে বোঝাবে জানে না। তবে যখন বাইরে আসলো, সাহারা ভেতরে গেল, আব্বুর একটা হাত ধরে কাঁদতে লাগলো। তখন আব্বু বলতে লাগলো, আর কয়েকদিন পর থেকে তোমাকে আর ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। তোমার কোনো বাধা বিপত্তি নিয়ম কানুনের মধ্যে চলতে হবে না, নিজের মতো করে চলবে। তোমাকে আটকাবে না, তুমি যাকে পছন্দ তাকেই বিয়ে করে নেবে। আমি আর তোমাকে কোনো প্রকার জবরদস্তি কিংবা বিরক্ত করব না। আমার ভুল হয়ে গেছে আব্বু, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি তুমি যেই ছেলের সাথে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করব। আমি তার সাথেই থাকবো। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তুমি ছাড়া আমি কাকে আব্বু বলে ডাকবো? আব্বু চুপ করে রইল। সাহারা অনেকক্ষণ যাবৎ আব্বুকে বোঝানোর চেষ্টা করলো যে আব্বু যেটা বলবে সেটাই শুনবে, কিন্তু ভদ্রলোক চুপ করে রইল। শেষে সাহারা আব্বুর পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, বললাম তো তুমি যাকে বলবে তাকেই বিয়ে করে নেব। আর ওই ছেলেকে আমি বিয়ে করে নেব। তুমি যদি বলো এক্ষুনি বিয়ে করতে, তাহলে আমি এক্ষুনি বিয়ে করে নেব। তারপর আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। ঠিক আছে, তুমি যদি মন থেকে চাও তবে করো, নাইলে জোর করে কিছু করতে হবে না। আর ছেলেটা যে ভালো, আমি মরে গেলে সেটা তুমি বুঝতে পারবে, কারণ তোমাকে দেখার দায়িত্ব আমি ওকে দিয়ে গেছি। তোমার ওকে বিয়ে করতে হবে না।
তবে চোখের সামনে থেকে দেখো, আমি সোনা চিনতে ভুল করিনি। তুমি হয়তো ভাবছো তোমার বাবার টাকা পয়সার লোভে ঈশান এসে বসে আছে। ছেলেটা হয়তো তোমার টাকা পয়সার লোভে ভালোবেসেছে কিংবা বিয়ে করছে, কিন্তু বিশ্বাস করো মামুনি, ওর মতো একটা ছেলে হয় না। সেটা তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। সাহারাকে আব্বু অনেক কিছুই বোঝালো, কিন্তু সাহারা কিছুই বুঝলো না, শুধু কান্নাকাটি করে গেল। একটু বাদে ডাক্তার এসে বলে গেল কিছুদিন হসপিটালে থাকতে হবে। ঈশান যখন হসপিটালের বিলটা দিতে গেল, তারপর বস আর তার মেয়ের জন্য খাবারও আনলো। ম্যাডামকে খাবার খাওয়ার কথা বলতেই ম্যাডাম অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকলে ঈশান তখন বলতে লাগলো, ম্যাডাম, আমি তো বললাম আপনি টেনশন করবেন না। বসকে আমি অনেকটা বুঝিয়ে নিয়েছি। কয়েকটা দিন সময়, তারপর আমি এখান থেকে নিজেই চলে যাব। কারণ এখানে থাকলে আপনার বাবা জোর করে আপনার সাথে আমার বিয়েটা দেবে, আর আপনি এগুলো মানতে পারবেন না। আপনি চিন্তা করবেন না ম্যাডাম। সাহারা আজকে দেখেছে ঈশানের কথার মধ্যে কত নম্রতা, ভদ্রতা। কয়েকদিন যাবৎ হসপিটালে থেকে দেখলো ছেলেটা আব্বুর কিভাবে পরিচর্যা করেছে। ছেলেটা এক মুহূর্তের জন্যও সরেনি। অফিসে যাওয়ার সময় হলে আবার সেখানে গিয়েও অ্যাটেন্ড করেছে। ঈশান গত 3 দিন যাবৎ একা হাতে সব সামলেছে। হসপিটাল থেকে শুরু করে বাড়ি, এমনকি ব্যবসা বাণিজ্য, সব কিছু নিজে থেকে দেখলো। ওদের খাওয়া দাওয়ার বিষয়টাও নিজে থেকে খেয়াল রেখেছে, যা দেখে সাহারা অবাক হচ্ছে। মনে মনে ভাবছে ছেলেটা কি সত্যিই ভালো, কিন্তু মনকে মানাতে পারছে না। একটা লম্পট দুশ্চরিত্র ছেলের প্রেমে পড়ে, আর প্রেম বললে ভুল হবে, বড়লোকের মেয়েদের এগুলো নোংরামি নষ্টামি ছাড়া কিছুই না। প্রেমে পড়লে, ভালোবাসলে মানুষ তাকে ভুলতে পারে না, কিন্তু এসব মেয়েদের কাজই হচ্ছে দুদিন বাদে বয়ফ্রেন্ড চেঞ্জ করা, কারোর সাথে উল্টোপাল্টা কিছু করবে, তারপর নিজেদের মতো করে আবার আলাদাও হয়ে যাবে। 3 দিন পর যখন ভদ্রলোককে বাসায় আনা হলো, ঈশান সকল কাজকর্ম করে তারপর আবারও ভদ্রলোককে রেখে অফিসে চলে গেল। অফিসে একটা মিটিং নিজে থেকে অ্যাটেন্ড করলো। বাসায় ফিরল রাত 12টার দিকে। এসে ভদ্রলোকের রুমে আগে গেল, তারপর ম্যাডামকে জিজ্ঞেস করলো স্যার খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা। ভদ্রলোকের মেয়ে ঈশানকে যত দেখছে ততই অবাক হচ্ছে। যাই হোক, 7 দিন পরে তো ওদের আর বিয়েটা হলো না, কারণ ভদ্রলোক অসুস্থ, তাই তোড়জোড়ের বিষয়টা এড়িয়ে গেল। ঈশান বারবার করে বলতে লাগলো সাহারা একটু ঠিক হলে, কিংবা ওনার মন মানসিকতা যদি এই বিয়ের প্রতি থাকে, তাহলে আস্তে আস্তে বুঝে গেলে বিয়েটা করবে। আর ঈশান চায়নি জোরপূর্বক এই বিয়েটা করতে, তাতে ম্যাডামকে কিছুতেই মানতে পারবে না। ভদ্রলোক যে এখন ওর মুখের দিকে তাকিয়ে আছে ঈশান সেটাও জানে, ওনাকে বারণও করতে পারছে না। আবার ভদ্রলোকের মেয়ের এরকম রাগ জেদের কারণে নিজেকে দূরে সরিয়ে নিতে চেয়েও স্যারের জন্য পারছে না। কি করবে জানে না ঈশান। তবে বসের ওই বদরাগী মেয়েকে বিয়েটা করলে মেয়েটা কখনোই ওর সাথে মানিয়ে নিতে পারবে না। তাতে ভবিষ্যতে ওর জীবনটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। আর কোনো কষ্টে জড়াতে চায় না ঈশান। সবাইকে হারাতে হারাতে এসে এখন নিঃস্ব মনে হয় নিজেকে। যাই হোক, 2 দিন পরের ঘটনা। বস সুস্থ হতেই ওনার মেয়ের আবার সেই এলোমেলো ঘোরাফেরা শুরু হলো। একদিন বিকেলে ম্যাডামের একটা কল আসতেই ভদ্রমহিলা বাসা থেকে বেরিয়ে পড়ে, যার জন্য ঈশানকে নিয়ে ভদ্রলোক মাঝরাতেই বেরিয়ে পড়ল। সাথে ড্রাইভারও ছিল। আর ভদ্রলোক প্রচণ্ড পরিমাণে রেগে আছে, যার জন্য ঈশান ওনাকে বোঝাতে আরম্ভ করলে ভদ্রলোক বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, ঈশান, সাহারা তোমার হবু বউ, তুমি ওকে দেখে রাখতে পারো না? তোমাকে আমি দায়িত্ব দিয়েছি আমার মেয়ের, আর তুমি আমাকে বোঝাচ্ছ তুমি ওর সাথে এঙ্গেজমেন্ট করেছো, সেটা তোমার মনে নেই? তুমি বুঝতে পারছো না ও তোমার হবু বউ? স্যার, যেখানে এঙ্গেজমেন্টের কোনো মানেই নেই, সেখানে আপনার মেয়ে কী করে এই বিয়েটা মানবে? স্যার, আপনি খামোকা জেদ করছেন, এগুলো কখনোই সম্ভব না। কি সম্ভব আর কি সম্ভব না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাকে এত বুঝতে হবে না, তুমি আমার কথা রাখবে বাস। গাড়িটা একটা বাসার সামনে আসলো। তারপর ভদ্রলোক গাড়ি থেকে ঈশানকে নামতে বলল। ঈশান অবাক হলো, কারণ ওকে কেন নামতে বলছে। ঈশান যখনই প্রশ্ন করতে যাবে তার আগেই ভদ্রলোক বলতে লাগলো, রাতভর এইখানে এই বদমাইশগুলোর সাথে মেয়েটা নেশা করে বেড়ায়, আর এই লম্পটদের সাথে সাথে তুমি ভেতরে যাও, আর শোনো এইটা নাও, এটা কাজে লাগতে পারে। ভদ্রলোক ঈশানের দিকে একটা হকি স্টিক এগিয়ে দিল। ছেলেটা কোনো প্রশ্ন করার আগেই বস বলল, ভেতরে যারা আছে তারা খুব ভালো মানুষের জাত নয়,
তাতে ঈশান বুঝে গেল কি করতে হবে। বসের কথা মতো ঈশান ড্রাইভারের সাথে ভেতরে আসলো। ঈশান ভদ্রলোককে ভেতরে আসতে দিল না, কারণ মেয়েকে যদি উল্টোপাল্টা কিছু করতে দেখে তাহলে হয়তো ভদ্রলোক আবারও স্ট্রোক করে বসবে। কয়েক মিনিট হেঁটে বাসার ভেতরে এসে দেখলো একটা রুমের মধ্যে কিছু ছেলে মেয়ে মিলে ড্রিঙ্কস করছে আর ডান্স করছে, আর একটা ছেলে সাহারার গায়ের উপর ঢলে পড়েছে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হলো। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে দেখে এগিয়ে এসে মেয়েটার হাত ধরল। নিজের দিকে ঘোরাতেই মেয়েটা ওকে কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওকে জোরে সোরে একটা ধমক দিল, কারণ বসের নির্দেশ ছিল, যার নির্দেশ ঈশান অমান্য করতে পারে না। তারপর মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরল, কারণ মেয়েটা নেশার ঘোরে একদম ঠুলছে। বড়লোকের মেয়ে হয়েছে বলে কি এই লম্পটদের মতো যা খুশি তাই করবেন? আর তোর সাহস কি করে হলো আমার হবু বউয়ের গায়ে হাত দেওয়ার? তুই কে রে? আমার বাসায় এসে আবার বড় গলায় কথা বলছিস? তুই জানিস আমি কে? ও আমার গার্লফ্রেন্ড। ওর সাথে আমি যা খুশি তাই করব। কি করবি? কি করব দেখবি? তোকে দেখাচ্ছি কি করব। তুই জানিস না আমি কে? তোর সাহস কি করে হলো আমার আমার টার্গেটের জিনিসকে বিয়ে করতে চাস? তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। তুই বুঝতেও পারছিস না তুই কোন জালে ফেসে গেছিস। তোকে তো আমি দেখে নেব। ছেলেটা কথাগুলো বলে সাহারার কোমরে হাত রাখতে গেলে ঈশান সাথে সাথে ছেলেটার হাত বরাবর একটা বাড়ি বসালো। ছেলেটার হাতটা ভেঙে গেছে, যার জন্য ছেলেটা ব্যথায় কুকিয়ে উঠল। কিছু বলবে তার আগে ঈশান ওকে পা বরাবর আরও কয়েকটা বাড়ি দিল, কারণ বস ইনফরমেশন দিয়েছিল এই ছেলেটাই যত নষ্টের গোড়া। রাগ হচ্ছে খুব মেয়েটার গায়ে হাত দিয়েছে বলে। তার উপর আবার যখনই বলেছে সাহারার সাথে ঈশানের বিয়ের কথা, তখন থেকেই কেমন যেন একটা অদৃশ্য ভালো লাগা আর অদৃশ্য অধিকার কাজ করছে। ঈশান ইচ্ছা মতো ছেলেটাকে মারল। তারপর আশেপাশে যারা ছিল তাদের কয়েকটা ছেলেকে কয়েকবার মারতেই সেগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু নেশার কারণে কেউ যেতে পারছিল না। ঈশান হকি স্টিকটা ড্রাইভারের হাতে দিয়ে মেয়েটাকে পাজা কোলে তুলল। সাহারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই ঈশান ওকে জোরে করে কোলে নিল। মেয়েটা চুপ করে আছে, ওর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঈশানের বুকে মুখ গুজে দিয়ে বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদল। নেশা করেছে মেয়েটা, যার জন্য এরকম আদুরে কাজকর্ম করছে। বড় লোক, সব বড় বড় ব্যাপার, আজকে সেটাই দেখছে। ঈশান জানে না এই মেয়ের সাথে কিভাবে থাকবে, কারণ বস ওকে ছাড়তেই চাইছে না, আর মেয়েটা ওকে বিয়ে করবে না। ঈশান মেয়েটাকে এনে গাড়িতে বসালো। তারপর বস যখনই কিছু বলতে যাবে তার আগে ঈশান নিজেই বলতে লাগলো, যেটা দিয়েছিলেন সেটা সদ্গতিই করেছি স্যার। আর এই ছেলের কিছু করার ব্যবস্থা করুন, আপনার মেয়ের সাথে উল্টাপাল্টা করছে স্যার। সেটা আমি পরে দেখে নেব, ওকে? আজকের পর থেকে আর বাসা থেকে বের হতে দেব না মেয়েকে। দেখি ও কী করে এই ছেলের সাথে মেলামেশা করতে পারে। সবাই মিলে বাসায় আসলো। বাসায় এসে অনেকক্ষণ যাবৎ সাহারা সেন্স ফেরানোর চেষ্টা করেছে। লেবু জল খাইয়ে বমি করানো হলো, তাতেও সেন্স ফিরল না। মেয়েটা প্রচণ্ড পরিমাণে নেশা করেছে। যাই হোক, এমন করে দিন কাটতে লাগলো। মাঝে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে ঈশানের কাজকর্মের জন্য সাহারা প্রচণ্ড পরিমাণে বিরক্ত, কারণ ছেলেটা আজকাল ওর ওপর অতিরিক্ত অধিকার খাটাচ্ছে। যেখানেই যাচ্ছে সাথে যাচ্ছে, যেখানেই যাচ্ছে নিয়ে আসছে। আজকাল ফ্রেন্ডের সাথে নাইট ক্লাব, আড্ডা কিংবা নেশা টেশাও করতে পারছে না, ড্রিঙ্কস করাটা বন্ধ করে দিয়েছে। প্রথমে কিছুদিন ঈশান চোখে চোখে রেখেছিল, তারপর স্যারকে বাসায় বসিয়ে রেখেছে। এই কারণে ঈশানের কথা শুনতে না চাইলেও বসের কথা শুনতে বাধ্য, কারণ বসের কথাগুলো ছেলেটা ফেলতে পারে না, তাই বস যেটা বলে সেটাই শুনতে বাধ্য হয়। সেদিন হার্ট অ্যাটাক করার পরেও মেয়েটা যে সোজা হবে না সেটা ভদ্রলোক বুঝতে পারেনি। এক মাসের মাথায় সেদিন যখন ঈশান বাসাতে ছিল না, ঠিক সেই সময়টাতে বস নিচে ডাইনিংয়ে বসে টিভি দেখছিল। এর মাঝে মেয়েটা একটু বেরোতে গেলে তখন ভদ্রলোক বলতে লাগলো, কোথায় যাচ্ছ তুমি? রাফিদের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো? তুমি আমাকে কথা দিয়েছো তুমি ঈশানকে বিয়ে করবে। তাহলে ওরকম একটা লম্পটের সাথে কেন ঘুরতে যাচ্ছ তুমি? সেদিন তুমি ওকে দিয়ে রাফিদকে বার খাইয়েছো, সেই জন্য ওকে দেখতে যাচ্ছি। রাফিদ আমার বয়ফ্রেন্ড, ওকে আমি এত সহজে ভুলে যাই কি করে? তার মানে আমাকে দেওয়া প্রতিশ্রুতি, আমাকে দেওয়া কথা সব মিথ্যে ছিল তোমার? আমি তো বলিনি বিয়ে করব, কিন্তু ওকে বিয়ে করলে ওর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। তারপরেও জোর করে আমাকে কেন বিয়ে দিতে চাইছো ওর মতো একটা ছেলের সাথে? ওর মতো ছেলে বলতে তুমি কি বোঝাতে চাইছো বলো? ওর মতো একটা ছেলে বলতে বোঝাতে চাইছি ও আমার জন্য পারফেক্ট না। যে পারফেক্ট আমি তাকেই বিয়ে করব।
সাহারা এক প্রকার রাগ নিয়েই বাসার বাইরে চলে গেল। মেয়েটা যখন রাফিনের সাথে দেখা করলো তখন এই বদমাইশটা সাহারাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এর মাঝখানে কেউ একজন এসে পেছন থেকে দুজনকে ছাড়িয়ে নিল। তারপর রাফিনকে কষে 2টা থাপ্পড় বসাতেই সাহারাও অবাক হয়ে গেল, কারণ সামনে ঈশান দাঁড়িয়ে আছে। সাহারা কিছু করতে যাবে তার আগেই ছেলেটা হাত ধরে ফেলল। তারপর টেনে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলতে লাগলো, বুঝতে পেরেছি, আমার অধিকারটা নিজেই আদায় করে নিতে হবে। তুমি চাইছো আমি জোর করেই সব কিছু করি, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। সাহারা জোর করতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য, আর বলতে লাগলো, ছাড় আমাকে। তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি কে করেছে আর কি জন্য করছি সেটা খুব ভালো করেই বুঝতে পারবে। ঈশান সাহারাকে নিয়ে যেতে লাগলে এবার ছেলেটা যখনই ফিরে আসতে গেল তখনই ঈশান ওর পেট বরাবর দিল এক লাথি। ছেলেটার হাত ভাঙা, তার উপর আবার লাথি খেয়ে নিচে গড়াগড়ি করতে লাগলো। ঈশান সাহারার হাত ধরে টানতে টানতে জোর করে এনে গাড়িতে বসালো। দরজাটা লক করে দিয়ে নিজে উঠে বসে তারপর ড্রাইভ করতে লাগলো। বাসায় ভেতরে ঢুকে মেয়েটাকে ডাইনিংয়ে এনে দাঁড় করাতেই মেয়েটা তখন ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আর ঈশান বলতে লাগলো, আঙ্কেল, আপনার মেয়ে আবার ওই লম্পটের সাথে গিয়ে মেলামেশা করেছে। আমি আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারবো না, কারণ আপনার মেয়েটা যেখানে আপনাকে দেওয়া কথাটি রাখতে চায় না সেখানে আমি ওকে কি করে কন্ট্রোল করব বলেন? তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমাকে ওখান থেকে নিয়ে আসিস? ছোট লোক গেও খ্যাত। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোকে আজকে শেষ করে ফেলবো। তুই আমার সাথে সব সময় এরকম করিস। আব্বু বিয়ের কথা বলেছে পর থেকেই দেখছি তুই আমার সাথে জোর করে চলেছিস। আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো। ওর সাথে ভালোভাবে কথা বলো, ও তোমার হবু বোন। ওর সাথে এরকম করে সিন ক্রিয়েট তুমি করতে পারো না। তোমার সাহস দেখে আমি কিন্তু দিন দিন অবাক হয়ে যাচ্ছি। তুমি কিন্তু ভুলে যাচ্ছ ঈশানের সাথে তোমার বিয়ে। তখন বললেও এখন আমি ওকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে চলে যেতে বলো। ওর মতো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ও তার মানে তুমি আমাকে তখন মিথ্যা আশ্বাস দিয়েছিলেন? আমি জানতাম আমার মেয়ে আমাকে কোনো দিন কোনো কথা দিলে সেটা কখনোই ফেলবে না। আমি যেমন আমার মেয়েকে যেভাবে কথা দিয়েছি সেসব রেখেছি, তেমন আমার মেয়ে আমাকে যেসব কথা দিয়েছে তার কোনোটাই রাখতে পারেনি। শেষ পর্যন্ত এরকম একটা মিথ্যে তুমি আমাকে বলতে পারলে, সেদিন আমার মরে যাওয়াই উচিত ছিল। নাহলে অন্তত এই মিথ্যাটা নিয়ে আমাকে প্রতিদিন বাঁচতে হতো না। আঙ্কেল প্লিজ এসব নিয়ে পাগলামি করবেন না। উনি যেটা চায় সেটা করতে দিন। উনি যদি ওই ছেলের সাথে ভালো থাকে আপনি ওনাকে না হয় ওর সাথে বিয়ে দিয়ে দিন। প্লিজ আঙ্কেল, এসব নিয়ে জেদ করে শুধু শুধু মেয়ের জীবনটা নষ্ট করবেন না। আমার কি আছে? কিছুই নেই। উনি ভাবে আমি ওনাকে জোরপূর্বক বিয়ে করে নিয়ে নিজের কাছে আটকে রাখতে চাই। আর আপনার টাকা পয়সা সম্পদ আমি আত্মসাৎ করার জন্য আপনাকে ভুলভাল বুঝিয়েছি, কিন্তু আমি ওনাকে বুঝিয়ে দিতে চাই এগুলোর কোনো মূল্য আমার কাছে নেই। ঈশান কথাগুলো বলে এগিয়ে আসতেই সাহারা যেটা করলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। সাহারা কষে ছেলেটার গালে 2টা থাপ্পড় বসালো আর বলতে আরম্ভ করলো, সত্যর জন্য হয়েছে। তোর মতো একটা লম্পট ছেলে আবার আব্বুকে ভুলভাল বুঝিয়েছে। আমি বুঝতে পারছি যে তুই আব্বুকে কিছু একটা করেছিস, তাই না? আজকে আজকে তোর আমি কি হাল করি সেটাই শুধু দেখতে থাক। সাহারা কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই আব্বু ওকে নিজের দিকে ফিরিয়ে আবার 2টা থাপ্পড় বসালো। তারপর আর কিছু বুঝে ওঠার আগেই ঈশান বসকে ছাড়িয়ে নিল। দূরে গিয়ে স্যারকে বসিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার কি করছেন? প্লিজ এরকম পাগলামি করবেন না। আমার মতো একটা সামান্য ছেলের জন্য নিজের এত আদরের মেয়ের গায়ে হাত তুলবেন না। এমনিতেই ওনাকে আমার জন্য অনেক টর্চার সহ্য করতে হচ্ছে। যেটা হয়ে যাচ্ছে সেটার জন্য আমি দায়ী। আমি মনে করি এখান থেকে চলে যাওয়াটাই বেটার স্যার। আপনি আর আমাকে আটকাবেন না প্লিজ। আপনি আমাকে ছেলের মতো ভালোবেসেছেন, তাতে আমার অনেক বড় পাওয়া। আপনি আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন এখানে আসার পর, আমি এর থেকে আর বেশি কিছু চাইনি। বড় লোকের মেয়ের জামাই হবার ইচ্ছাটা আমার কোনো কালেই ছিল না স্যার। আপনি প্লিজ এটা নিয়ে আর জেদ করবেন না। আমাকে যেতে দিন স্যার, আর জোর করবেন না ম্যাডামকে প্লিজ। সাহারা সেখান থেকে রেগে চলে গেল। ঈশান স্যারকে অনেকক্ষণ যাবৎ বোঝানোর পরও স্যার বুঝতে চাইল না। 7 দিন পরের ঘটনা। সেদিন দুপুরে সাহারা ডাইনিংয়ে এসে দেখলো আব্বু একাই বসে আছে। ড্রাইভার পাশে বসে কিছু একটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে স্যারকে, কিন্তু সাহারা বুঝতে পারল না যে আব্বুর কি হয়েছে যার জন্য মুখটা কালো করে রেখেছে। মেয়েটা এসে কিছু জিজ্ঞেস করবে তার আগে ওর আব্বু সেখান থেকে উঠে চলে গেল।
এমন করে গত 2টা দিন আব্বু সাহারাকে ইগনোর করে যাচ্ছে, যার জন্য সাহারা বিরক্ত। তাই 2 দিন বাদেই দুপুরের দিকে আব্বুর রুমে আসলো। দেখলো আব্বু রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ করে নিয়ে। সাহারা এসে বলতে আরম্ভ করলো, কি হয়েছে আব্বু? তুমি আমাকে এমন ইগনোর করছো কেন? তুমি বুঝতে পারো না তোমার মেয়ে তোমার ইগনোরটা আমি নিতে পারবো না? ছোটবেলা থেকে আব্বু নেই, আর তারপর থেকেই তুমি বিগড়ে গেছো, আর কোনো কথা আমি তোমার শুনতে চাই না। তুমি চেয়েছিলে না ঈশানের সাথে বিয়ে করবে, না সেটাই হয়েছে। ঈশান চলে গেছে এখান থেকে। তোমার কথা আমার আর শুনতে ইচ্ছে করছে না। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাও। তোমার কারণে ছেলেটা এই বাড়ি ছাড়লো। আমার এত বিশ্বস্ত একজন মানুষ আমার কাছ থেকে দূরে চলে গেল। এখন আমার ব্যবসা, আমার প্রপার্টি, এত কিছু কে দেখে রাখবে? আমি এরকম একটা বিশ্বস্ত ছেলে আর কোথায় পাবো? আর তুমি যাকে ভালোবেসেছিলে তারা বিশ্বস্ত? 2 দিনেই তোমার ঠকিয়ে এখান থেকে সব কিছু নিয়ে চলে যাবে। সাহারা কিছু বলতে যাবে তার আগেই আব্বু এবার ফোন থেকে একটা ভিডিও বের করে সাহারার দিকে এগিয়ে দিল। মেয়েটা দেখলো যে ছেলেটাকে ঈশান সেদিন মেরেছিল, অর্থাৎ সাহারা যাকে বয়ফ্রেন্ড ভাবে, সেই ছেলেটাকে কিছু মেয়েদের সাথে আজে বাজে ভাবে দেখা যাচ্ছে। তার ওপর বন্ধুদের ওকে নিয়ে সব আজে বাজে কথা বলছে। আর এসব কিছু দেখার পর সাহারা বুঝতে পারলো যে ঈশান ঠিকই বলেছিল। আব্বুও ঠিকই বলতো, ওই ছেলেটা ভালো না। এতদিন শুধু ওর থেকে সুযোগ সুবিধা আর টাকা পয়সার জন্য ওকে ভালোবেসেছে, ওকে সব সময় ইউজ করেছে। কিন্তু সাহারা সেটা বুঝতেই চায়নি, আর এখন সেটা বুঝতে পারছে। সাহারা কিছুক্ষণ চুপ করেছিল। আব্বু সেখান থেকে নিচে চলে যায়। তারপর কেটে গেছে মাঝে প্রায় 6টা মাস। আর এই 6টা মাসে সাহারার ঘোরাফেরা আর চালচলন কিংবা ব্যবহার সেই আগের মতো আর নেই। ওই দিনের পর থেকে মেয়েটা অনেক শান্ত হয়ে গেছে, আর আপুর সাথে আগের মতো রাগ অভিমান কিংবা সিন ক্রিয়েট করে না। আর সাহারার আব্বুর সাথে গত 3 মাস যাবৎ কথা বলেনি। শেষে যখন মেয়েটা কান্নাকাটি করলো আব্বুর পায়ে জড়িয়ে ধরে, তখন সারা রাত আব্বু ভেবেছিল যে ও কোনো ছেলেকে পছন্দ করে, তাই হয়তো ওর আব্বুর কাছে এরকম করে কান্নাকাটি করছে। তখন আব্বু বলেছিল, এত নাটক করতে হবে না। যদি কাউকে পছন্দ করো তার সাথে কথা বলো, তাকে বলো পরিবার নিয়ে বাসায় আসতে, তার সাথেই তোমার বিয়ে হবে। সে কেমন কি আমি দেখতে চাইছি না। তুমি বিয়ে করতে চাইছো, করবে। ছেলে কেমন আমার দেখতে হবে না। আব্বুর এরকম এড়িয়ে যাওয়াটা সাহারা মানতে পারল না। বারবার করে আব্বুকে বলতে চাইলো ঈশানের কথাটা, ঈশানকে ফিরিয়ে আনার কথাটা। কারণ এই 6 মাসে সাহারা একটা জিনিস তো বুঝতে পেরেছে, ছেলেটা এই বাড়িতে শুধু একটা রুম জুড়ে নয়, পুরো বাড়িটা আর বাড়ির মানুষগুলোর মন জুড়ে ছিল। আর শেষে সাহারার মনেও একটা জায়গা করে নিয়েছে। ছেলেটার অনুপস্থিতিটাই ওকে জানান দিচ্ছিল। সাহারা শেষে 6 মাস বাদে আব্বুকে স্বীকার করলো যে ঈশানকে বিয়ে করে নেবে, ঈশানকেও ভালোবাসে, পছন্দ করে। কিন্তু এসব কথা আব্বু বিশ্বাস করতে চাইল না। ঈশান কোথায় গেছে, কি করেছে সাহারা কিছুই জানে না। বারবার করে আব্বুর কাছে ঠিকানা জিজ্ঞেস করার পর আব্বু ওকে ঈশানের গ্রামের ঠিকানা দিয়ে দেয়। মেয়েটা সেদিনই বেরিয়ে পড়ে। সেদিন বিকেলের দিকে ঈশানের গ্রামে এসে অনেককে জিজ্ঞেস করে তারপর ওর বাসার সামনে এসে থামলো। ঈশান সবে মাত্র বাসার গেটটা লাগিয়ে দিয়ে যখনই বাইরের দিকে বের হচ্ছিল, তখন সাহারাকে দেখে বেশ খানিকটা অবাক হলো। ভাবলো মেয়েটা আবার এখানে কেন আসলো, আবার কি অন্যায় করলো? কিন্তু 6 মাস বাদে ম্যাডামকে দেখতে একদম অদ্ভুত রকমের সুন্দর লাগছে। আজকে আর আগের মতো সে ওয়েস্টার্ন ড্রেস পরে নেই, আর বাঙালি মেয়েদের মতো শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে, হাত ভর্তি চুড়ি পরেছে, যেগুলো ঈশানের প্রতিনিয়ত পছন্দ। ঈশান মেয়েটাকে দেখে এগিয়ে এসে দাঁড়ালো আর একটু হাসার চেষ্টা করে বলল, ম্যাডাম, আপনি এখানে বস এসেছে নাকি আপনার বিয়ের দাওয়াত দিতে এসেছেন? কই দেখি কার্ডটা। না ঈশান, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আসলে আব্বুর মতো আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমার বুঝতে অনেক সময় লেগে গেছে। আমাদের মাঝে 6 মাসের দূরত্বটাই আমি বুঝে গেছি তোমার প্রয়োজন ছিল। আমাদের বাড়িতে, আমাদের অফিসে, আমার আব্বুর জীবনে তেমনই আমার জীবনেও, বিশেষ করে আমার লাইফ পার্টনার হিসেবে। আব্বু যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা আমার জন্য বেস্ট ছিল, আমি বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। প্লিজ তুমি রাগ করে থেকো না, চলো ফিরে চলো। শহরে গিয়েই আমরা বিয়ে করে তারপরে বাসায় ফিরবো। দেখো কী সব বাজে বাজে কথা বলছেন ম্যাডাম। আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি নিশ্চয়ই মজা করছেন। এসব বাদ দিন, আসুন ভেতরে আসুন।
গরিবের বাড়িতে আসলেন, আপনাকে যে কোথায় বসে দেই আর কোথায় কি করি আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কথা বলুন তো, আপনি বসকে বলে এসেছেন নাকি আমাকে আবারও শাস্তি দিতে চাইছেন তাই এসেছেন? এবার সাহারা এসে ঈশানের একটা হাত ধরল। মেয়েটা ঈশানের একটা হাত মুঠোয় নিতেই ঈশান দেখলো ওর দেওয়া আংটিটা মেয়েটা এখনো পড়ে আছে। ঈশান একটু তাচ্ছিল্য করে হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আংটিটা ফেলে দেননি যে? আপনার বিয়ে অন্য কারো সাথে, আর আপনি আমার দেওয়া আংটি রেখে দিয়েছেন। অবশ্যই এটা আপনার বাবারই দেওয়া ছিল। যাই হোক, কী জন্য এসেছেন সত্যি করে বলুন তো ম্যাডাম। প্লিজ ঈশান, বিশ্বাস করো, আমি না তোমাকে সত্যিই ভালোবাসি। ভালোবেসে এখানে এসেছি আর তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি না বুঝতে পারিনি যে তোমাকে এত ভালোবেসে ফেলবো। জানতো ম্যাডাম, মজা করবেন না। আপনার মতো এত বড় লোকের মেয়ে কিনা আমাকে ভালোবাসবে, এগুলো আমার বিশ্বাস করতে হবে? এই মজাগুলো করবেন না তো। অদ্ভুত লাগছে আমার কাছে এসব কথা শুনে। আপনার অন্য কিছু বলার থাকলে বলুন তো, না হলে এগুলো নিয়ে মজা করবেন না প্লিজ। না ঈশান, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি। কী সব বাজে বাজে কথা বলছেন? প্রমাণ কেন দিবেন? আর কিসের প্রমাণ? কোনো প্রমাণ আমার চাই না। আপনি চলে যান এখান থেকে। খামাখা কী সব জেদ করছেন আপনি? ঈশান কথাটা বলতেই এবার সাহারা যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেয়েটা ওর শার্টের কলার দুই হাতে শক্ত করে খামচে ধরে ঈশানের ঠোঁটের সাথে ঠোঁট মেলালো, যার জন্য ঈশান স্তব্ধ হয়ে গেছিল। কিছুক্ষণ বাদেই ম্যাডামকে ছাড়িয়ে নিল। তারপর দূরে গিয়ে বলতে আরম্ভ করলো, কী সব আজে বাজে কাণ্ড করছেন ম্যাডাম? এসব পাগলামি করবেন না। গ্রামের মানুষ অদ্ভুত রকমের, এসব কিছু দেখলে আপনাকে নিয়ে বাজে কথা বলবে। বলুক, তাতে আমার কি? বলুক, তাতে তোমার কি? আমাকে বাজে কথা বললে তোমার ভালো লাগবে তো? তুমি তো তাই চাও, সেই জন্যই আমার সাথে যেতে চাইছো না, তাই না? ঈশান চুপ করে রইল। সাহারা ঈশানকে জড়িয়ে ধরল দুই হাতে। এর মাঝে গ্রামের অনেকেই দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখে এগিয়ে আসলো। তখনই ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে জোর করে রুমের মধ্যে নিয়ে গেল। তারপর বসিয়ে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটা কিছুতেই ফিরে যাবে না। ফিরে যাওয়ার জন্য তো আসেনি। দুদিন যাবৎ ঈশান মেয়েটাকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। প্রতিনিয়ত মেয়েটা পাগলামি করে চলেছে, বারবার করে বলছে এখান থেকে কোথাও যাবে না, আর যদি যায় তাহলে ওর সাথেই যাবে, ওকে বিয়ে করে নিয়ে তবেই যাবে। ঈশান শেষে এক প্রকার মেয়েটাকে বাধ্য হয়ে রাগারাগি করতে লাগলো, যার জন্য ওই মেয়েটা শেষে কান্নাকাটি করতে লাগলো ওর একটা হাত ধরে। ঈশান আজকে কাজের জন্য একটু বাইরে গিয়েছিল। সাহারা ওর পেছনে পেছনে এসেছে। একটা নদীর ধার দিয়ে হাঁটছিল। ঈশান ফসলি জমিগুলো দেখছিল আর একটা লোকের সাথে কথা বলছিল। ঠিক তখনই সাহারা পেছন থেকে ডেকে বলতে আরম্ভ করলো, তুমি আমার সাথে যাবে না তো ঈশান? আমাকে বিয়ে করবে না তো? আপনার এসব ফালতু কথা রেখে বাসায় যান, আর বাসায় গিয়ে বসে থাকুন। আর আপনাকে তো আমি চলে যেতে বলেছি, তাহলে এখন এখানে আছেন কি করতে? ঠিক আছে, আমি যদি তোমার জন্য সুইসাইড করে নিই সেটার জন্য তুমিই দায়ী থাকবে। তারপরে তুমি আবার আব্বুকে বোঝাবে, তাতে আমার কি? সাহারা কথাটা বলে এই নদীতে ঝাঁপ দিয়ে দেয়। ঈশান এমন কিছু দেখেই অবাক হলো। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল ছেলেটা, সাথে সাথে নিজেও ঝাঁপ দিল। তারপর যতক্ষণে সাহারাকে পেল ততক্ষণে মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। ঈশান ওকে উঠিয়ে নদীর পাড়ে শুইয়ে দিয়ে তারপর পেটে চাপ দিয়ে পানি বের করলো। তারপর উপায় না পেয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে বেশ কিছুক্ষণ নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলো। একটা সময় মেয়েটা সেন্স ফিরতেই উঠে বসে ফুপিয়ে কেঁদে উঠল। ছেলেটাকে সামনে দেখে দুই হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এবারও কি আমাকে তাড়িয়ে দেবে? এবারও কি আমাকে বিয়ে করবে না বললে? আপনি যে কি করেন না, এরকম পাগলামি কি করে? যদি কিছু হয়ে যেত? কি করব? তুমি যে বিশ্বাস করছিলে না আমি তোমাকে ভালোবাসি, তাই এরকম করতে বাধ্য হলাম। এগুলো করলে ভালোবাসা বোঝা যায় না ম্যাডাম। খামাখা এরকম জেদ করছেন আপনি। এই জেদ করে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। আর কি বোঝাতে চাইছেন আপনি? তাহলে আমাকে বাঁচালে কেন? ছেড়ে দাও আমাকে। আমি আমি দেখে নিচ্ছি আমি বাঁচি কি মরি, সেটা তোমার দেখতে হবে না। ছাড়ো আমাকে। মেয়েটা পাগলামি করতে লাগলো। শেষে ঈশান উপায় না পেয়ে মেয়েটাকে জোর করে কোলে উঠিয়ে নিল। সাহারা ঈশানের গলা জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরদিন দুপুরের ঘটনা। ঈশান আর সাহারা দাঁড়িয়ে আছে ওদের বাসার সামনে। বারবার করে কলিং বেল দিলেও কেউ আসছে না দরজা খুলতে। একটু বাদে ওর বাবা এসেই দরজা খুলে দিল। তারপর দুইজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ খানিকটা অবাক হলো।
সাহারা আর ঈশান দুজনেই একদম বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের বাবা অবাক হলো। ঈশান স্যারের দিকে তাকিয়ে থেকে একটু মুচকি হেসে তারপর ওনার পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে সাহারা নিজেও আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করলো। আব্বু ওদের উঠিয়ে নিল। অবাক চোখে তাকিয়ে থেকে কিছু প্রশ্ন করবে তার আগেই সাহারা বলতে লাগলো, দেরি করে ভালো হয়েছে না বলো? আব্বু এখন ভালোবেসে বিয়ে করেছি আমরা। আব্বু অবাক চোখে তাকাতেই বেশ কিছুক্ষণ যাবৎ ঈশান সবটাই বলল। সব শোনার পর সাহারার আব্বু প্রচণ্ড পরিমাণে খুশি হলো। উনি যেটা চেয়েছিলেন মেয়েটা সেটাই করেছে। ভদ্রলোক মেয়ের কপালে চুমু দিল, তারপর ঈশানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এখন আমার মেয়েটাকে দেখে রেখো। আমি বলেছিলাম না আমার মেয়েটা মন থেকে অনেক ভালো। ও বুঝতে হয়তো সময় নিয়েছে, কিন্তু দেখো ঠিক বুঝতে পেরেছে। সাহারা আব্বুর পাশে বসে কিছুক্ষণ আব্বুকে জড়িয়ে ধরে কথা বলল। এর মাঝে বাসার লোকজন আর ড্রাইভার সহ সবাই আসলো। তারপর সবাইকে মিষ্টি খাওয়ার কথা বললে ড্রাইভার মিষ্টি নিয়ে আসলো। সবাই মিষ্টি মুখ করলো। তারপর কথা হলো 1 সপ্তাহ বাদে দুজনের বিয়ের জন্য একটা রিসেপশনের অনুষ্ঠান করবে। ঈশান অনেক আগে থেকেই মেয়েটার প্রেমে পড়েছিল। এই বাসায় আসার পর যখন থেকে বস বলেছিল ওর মেয়ের সাথে বিয়ের কথা, তখন থেকে মেয়েটার প্রতি নজর রেখেছিল। আর একটা মাস যখন ওকে সামনে থেকে দেখেছে, নানাভাবে ওকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছে, আগলে রেখেছে। মেয়েটা এত সিন ক্রিয়েট করার পরও তাকে ভালোবেসেছিল, কিন্তু এই 6টা মাসে সেই ভালোবাসাটা আরও গভীর হয়েছে। ঈশান বুঝতে দেয়নি কিছু, যার জন্য মেয়েটা শত অভিমান, অভিযোগ আর অপমান সহ্য করেও এখানে পড়েছিল। তারপর মেয়েটা নিজে থেকে আসলেও ঈশানের মনে হচ্ছে সবকিছু স্বপ্নের মতো। ঈশান অসহায় দৃষ্টিতে সাহারার দিকে তাকিয়ে আছে। মেয়েটা চোখের ইশারায় মুচকি হেসে বোঝালো, কি স্যারের বিশ্বাস হচ্ছে না এখনো আমরা বিয়ে করেছি? ঈশান মাথা নেড়ে না সূচক উত্তর দিলে সাহারা ওর আব্বুকে বলতে লাগলো, আব্বু এখন ছাড়ো আমাকে, আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে একটু বাদে এসে লাঞ্চ করবো সবাই একসাথে। মেয়েটা কথাগুলো বলেই ঈশানের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। ধপাস করে দরজাটা লাগিয়ে দিল। ঈশান ফ্রেশ হতে যেতে গেলে সাহারা ছেলেটার হাত টেনে ধরল। তারপর নিজে থেকে কাছে এসে ছেলেটার গলাটা 2 হাতে আগলে ধরল। ঈশান 1 হাতে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশাতেই সাহারা দুষ্টু চোখে তাকালো। ঈশান মেয়েটার কানের পাশে এলোমেলো চুলগুলো গুজে দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে সাহারার গালের উপর স্লাইড করতেই মেয়েটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, কি আমার গ্রামের জামাইটার কি এবার বিশ্বাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিংবা আমরা চাইলেই অনেক কিছু করতে পারি? কি করতে পারি বলুন তো? কি করতে পারি বলুন তো, না বলো? আচ্ছা ঠিক আছে, বলো। তুমি এতটা বোকা নও। আর কালকে আমাকে কিস করেছিলে কেন? ওইটাই তোমার নিশা চলছিল না তাই। এখন তো চলছে, এখন না হয় আটকে দাও তুমি। সাহারা মুচকি হেসে ঈশানের ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগোতেই ঈশান আলতো করে মেয়েটার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মিনিট 5 কেমন করে চলার পর একটা সময় সাহারা ঈশানকে ধরে টান দিতেই ঈশান মেয়েটাকে নিয়ে বেডে পড়ে গেল। ঈশান মেয়েটার উপরে গিয়ে পড়ল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। ছেলেটার এরকম রূপ আগে কখনো দেখেনি সাহারা। যখন ওর সাথে 1টা মাস গার্ডের মতো ছিল, ঈশান তখন চাইলেই অনেক কিছু করতে পারত, কিন্তু করেনি। তাতেই সাহারার বিশ্বাসটা জয় করে নিয়েছে ঈশান, কিন্তু বুঝতে সময় লেগে গেল। সাহারা দুষ্টু চোখে তাকাতেই ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিয়ে চুমু দিতে আরম্ভ করলে সাহারা চোখ বন্ধ করে নেয়। এই ভালোবাসা ফুরাবার নয়, এরপর যেটা হবে সেটা ওরা বুঝে নিক। নবদম্পতিকে আমাদের একা ছেড়ে দেওয়াই ভালো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।